6 ঘন্টার চেষ্টায় নিভল সচিবালয়ের আগুন। ট্রাক চাপায় দমকল কর্মীর মৃত্যু, নাশকতা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। পতিত আওয়ামী লীগের দুর্নীতির প্রমাণ মুছতেই সচিবালয়ে আগুন। অরাজনৈতিক হওয়ায় বিএনপির প্রতিপক্ষ নয় অন্তর্বর্তী সরকার। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসররা সক্রিয়। খুলনায় জামায়াত আমির, দেশে অস্থিরতার চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান। বিডিআর হত্যাকাণ্ডে কাউকে দোষারোপ নয়, তদন্তের নাম এলেই ব্যবস্থা, জানালেন কমিশন প্রধান। সবার বক্তব্য আমলে নেয়ার আশ্বাস। আশুলিয়ায় 6 শিক্ষার্থীকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ সদস্য মুকুল গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। নারায়ণগঞ্জে জুলাই আগস্ট বিপ্লবের শহীদের স্ত্রী সেজে মামলা, আসামিদের কাছ থেকে হাতিয়ে নিতেন অর্থ, আদালতে তলব। কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের দুর্ঘটনা কবলিত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, 38 মৃত্যু, 29 জনকে জীবিত উদ্ধার। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। 6 ঘন্টায় নিভেছে সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন। বুধবার দিবাগত রাত 2টার দিকে লাগা আগুন নেভাতে অংশ নেয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। পানি সংযোগ দিতে গিয়ে ট্রাক চাপায় মারা যায় এক ফায়ার সার্ভিস কর্মী। ঘটনা তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তেই বের হয়ে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কায়েস রাহাতকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বুধবার মধ্যরাতে সচিবালয়ে হঠাৎই আগুন লাগে। পুড়ে যায় 7 নং ভবনে থাকা অর্থ মন্ত্রণালয় সহ বেশ কিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ও আসবাব। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিট। এর মাঝে পানির পাইপের সংযোগ দিতে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রাথমিকভাবে জানানো হয় কক্ষ ডেকোরেশনের দাহ্য সরঞ্জাম ও বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকেই সূত্রপাত হয়েছে আগুনের। যদিও চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিয়ে এখনো জানানো হয়নি কিছু। আগুনে ভবনের 6, 7 ও 8 তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ ভবনের আগুনের ঘটনায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। রাষ্ট্রের যে আমরা বলি ফুসফুস, সচিবালয়ে বলা হয় যে আমাদের বাংলাদেশের ফুসফুস, এই সচিবালয়ে আগুন লাগাটার পিছনে অবশ্যই এটা সাপোর্টাস। ক্ষতি বলতে তো আমাদের নথি কাগজপত্র, আমাদের আসবাবপত্র, কম্পিউটার সামগ্রী, চেয়ার টেবিল, আমাদের অফিসগুলোতে যেগুলো থাকে, ক্ষতি তো এগুলোই হবে। অফিসে আগুন লাগলে তো এই জিনিসগুলো থাকে। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারণ অনুসন্ধানে শীঘ্রই উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ একটা 50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা 52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা 54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। আগুনের সূত্রপাতের পর প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং পরে মোট 19টি ইউনিট টানা 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাতের পর প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং পরে মোট 19টি ইউনিট টানা 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।
সচিবালয়ের আগুনের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, সচিবালয়ের মতন স্পর্শকাতর জায়গায় আগুন, এখন কি অবস্থা দেখছেন? ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? সেই সাথে আজ তো স্বাভাবিক কার্যক্রম চলবার কথা ছিল, সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে কিনা জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সচিবালয়ের 5 নম্বর গেটের সামনে এবং এই মুহূর্তে গণ অধিকার পরিষদ নুরুল হক নুরু পরিদর্শন শেষে এখানে আছেন। আমরা শুনতে চাই যে কি হয়েছিল ওখানে, জানাবেন কি দেখলেন, কি পরিদর্শন করে কেমন অবস্থা দেখছেন। সবাই একসাথে নেবে নাকি লাইভ চলে? কারণ আমরা যেটা দেখে এসেছি এখন, আপনার যে সমস্ত ফ্লোরে আগুন লেগেছে, বিশেষ করে 4টি ফ্লোর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 8, 9, 7, 6 4টি ফ্লোর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সিআইডি এবং ফায়ার সার্ভিসের যারা বিশেষজ্ঞ ফরেনসিক টিম তারা সেখানে তদন্ত করে দেখছে এবং ওখানে আপাতত সর্বসাধারণ বা যে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে তাদের তথ্য প্রমাণ সংগ্রহের জন্য। বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত সচিবালয়ে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা অনেক দিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন, আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম, বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধহয় সূত্রপাত এক জায়গা থেকে না 2 জায়গা থেকে, সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে, তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো মানে দুর্ঘটনা না। আমরা যেটা ওখানে দেখলাম যে আপনার 5, 6, 7, 8, 9 বিশেষ করে এই 5টি ফ্লোরের মধ্যে 4টি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার 7, 6, 8, 9 এগুলো একেবারেই মানে কয়লা হয়ে গিয়েছে। বিশেষ করে জনাব নুরুল হক নূর, আপনার দৃষ্টিতে কি মনে হয়েছে, এটা কি নাশকতা নাকি দুর্ঘটনা? আপনার প্রাথমিক পরিদর্শনে কি মনে হলো? প্রথমে আসলে অনুমান নির্ভর তো ওইভাবে এরকমের ঘটনায় কথা বলা খুব মুশকিল, তবে তারপরেও ঘটনাগুলোর ধরন দেখে আসলে এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা মনে হয়নি। পরিকল্পিত ঘটনাও হয়ে থাকতে পারে, বিশেষ করে আপনার যেভাবে মানে আগুনের সূত্র তার আশপাশ যদি পুড়ে যেত, বিল্ডিং এর এই মাথা থেকে ওই মাথা মাঝখান দিয়ে আগুন লেগেছে, আবার মাঝখান দিয়ে অনেকখানি পুড়েছে, আবার 2 সাইড পুড়েছে। যেমন আমাদের এই 2 জন ছাত্র উপদেষ্টা, তাদের যে আপনার দপ্তর, আপনারা জানেন যে একই ফ্লোরে এক মাথায় আপনার এলজিআরডির আরেক মাথায় হচ্ছে আপনার ডাক টেলিযোগাযোগ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে, আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা জানাচ্ছিলেন সচিবালয়ের আগুন নিয়ে বিস্তারিত। নাশকতা হলে সচিবালয়ে আগুনের ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। সরকারের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয়ের যেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে মন্ত্রণালয় ছিল তার। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ ফেসবুকের নিজস্ব আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে তারা কাজ করছিলেন। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল বলে পোস্টে লেখেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেয়া তথ্য মতে সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।
আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে আছে। সেই তথ্য প্রমাণ মুছে ফেলার জন্যই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী দোসররা বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কক্ষে বিচারপতি নিয়োগের নীতিমালা নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ ও দাবি নিয়ে প্রতিক্রিয়া জানানোর সময় এসব কথা বলেন তিনি। এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে যোগ্য শাস্তির ব্যবস্থা করার দাবিও জানান তিনি। তাদের বক্তব্য সরাসরি সংবিধানের লঙ্ঘন আমি মনে করি। সংবিধানের প্রতি আস্থাহীনতা, আর বাংলাদেশের সংবিধানের প্রতি আস্থাহীনতা থাকলে একজন প্রজাতন্ত্রের কর্মরত একজন কর্মকর্তা তার পরিণতি হওয়া উচিত। তারা প্রস্তাব দেবে, সেই প্রস্তাবটা এবং সেটা বাস্তবায়নের জন্য বা সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকার উচ্চ পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি তারা সিদ্ধান্ত দেবেন। নিম্ন আদালতের একজন বিচারক উনি কিভাবে বার্গেনিং করেন আমি বুঝিনি। এটা অরাজনৈতিক হওয়ায় বিএনপির প্রতিপক্ষ নয় অন্তর্বর্তী সরকার। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি সমালোচনা না করে পরামর্শ দেওয়ার আহ্বান জানান। আন্দোলনের অগ্র যারা ছিলাম আমরা সবাই মিলে তাদের প্রতিষ্ঠা করি। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের, যে তারা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন। যারা অপরাধ করেছে, দোষ করেছে, খুন করেছে তাদের বিচারের চেষ্টাটা করবেন, যতটা পারেন চেক করবেন। আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে এই প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়ার পথসভায় তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, স্বৈরাচারের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং আগামীতেও ব্যর্থ হবে। আওয়ামী লীগ দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে তাদের রিজিক তুলে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। গেল স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি যে শক্তি জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবাইকে আইনের আওতায় আনা হবে। কোনো দেশকে দোষারোপ নয়, বরং দালিলিক প্রমাণ পেলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রথম সভা শেষে এসব কথা বলেন কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। পাশাপাশি কমিটির মর্যাদা, জনবল, অফিস সহ বিভিন্ন সুবিধা দাবি করেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরের ৫ নম্বর ব্যাটালিয়নে বৈঠকে বসে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন। কমিশন গঠনের পর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কমিশনের সভাপতি। তিনি জানান, নির্দিষ্ট কোনো দেশ বা ব্যক্তি নয়, দালিলিক প্রমাণে যাদেরই নাম আসবে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে, নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই। এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। এ সময় বিডিআর হত্যাকাণ্ড দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ
মন্তব্য করে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেন, কমিশনের সবার নিরাপত্তা সহ চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারকের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেওয়া হবে। এটা একটা অন্য রকমের কমিশন, যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের যিনি সভাপতি, তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান, মর্যাদায় নয় সমান অ্যাডভাইজার হতে হবে। কারণ হলো আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে, তাদেরকে সমমর্যাদায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি। এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অ্যাপিলেট ডিভিশনের, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো। বিদেশি শক্তির উপস্থিতি খুঁজতে 2 জন বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হবে বলেও জানান কমিশন সভাপতি, যাদের মাঝে একজন সামরিক কর্মকর্তা হবেন বলেও জানান তিনি। যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশের 2 জন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ, এইরকম 2 জন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। এ সময় নিহত পরিবার ও বিচারের মুখোমুখি সবার কথা মাথায় রেখেই সুষ্ঠু তদন্ত করা হবে বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে 6 ছাত্রকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনার আসামি পুলিশ সদস্য মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে কনস্টেবল মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও তার 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরই প্রেক্ষিতে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। জুলাই আগস্টের বাংলাদেশে সংঘটিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি। জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ যেন মামলা চুরি। মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করতে জুলাই আগস্ট বিপ্লবে নিহত ব্যক্তির স্ত্রী সেজেছেন এক প্রতারক নারী। আসল স্ত্রীর করা মামলা আদালত থেকে চুরি করে নামে বেনামে আসামি করে ফতুল্লা থানায় আরেকটি মামলা করেছেন তিনি। টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতি দিতে গেলে ধরা পড়ে সে। এখন বারবার আদালত তাকে তলব করলেও পালিয়ে আছে ওই প্রতারক। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ৮দশ পর্ব অনুসন্ধান করেছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন, জানাচ্ছেন এম এ আজিম। জুলাই আগস্ট বিপ্লবে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিয়াজ মিয়া। এখন তার স্ত্রী ফারজানা হিসেবে নিজেকে দাবি করছেন এই 2 নারী। একজন আদালতে, আরেকজন হত্যা মামলা দায়ের করেছে ফতুল্লা থানায়। রহস্য অনুসন্ধানে কাজ শুরু করে দেশ টিভি টিম। ফারজানা নামে ঢাকার আদালতে করা মামলার বাদীকে পাওয়া যায় নিহত রিয়াজের নারায়ণগঞ্জের বাসায়। তার দেয়া তথ্য প্রমাণ বলছে এই নারী নিহত রিয়াজের স্ত্রী। আর্থিক সহযোগিতার কথা বলে অনেক রকমের কাগজপত্র আমারতে নিচ্ছে। এখন যদি আমার কাগজপত্র ফেক করে মামলা করে, সেটা তো আমি জানি না। যখন আমি জানতে পারি যে হ্যাঁ আমার কাগজপত্র নিয়ে মামলা করা হয়েছে, এরকম নির্দোষ মানুষরে ফাঁসানো হয়েছে, তখন আমি না কোর্টে যাই। কোর্টে যা জানতে পারি হ্যাঁ শিওর আমার কাগজপত্র দেয়া যে মামলা করা হয়েছে, আর হ্যাঁ দাবি করছে যে হ্যাঁ আসল ফারজানা। তাহলে ফারজানা সেজে মামলা করা প্রতারক নারী কে? জানতে তার মামলার কাগজপত্র ঘাটাঘাটি করলে বেরিয়ে আসে মামলা বাণিজ্যের প্রমাণ। ইতিমধ্যে টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতি দিতে হলফনামাও দেয়া শুরু করেছে সে। হলফনামা দেওয়ার ব্যবস্থা করা আইনজীবীর কাছেও মেলেনি ফারজানা সেজে প্রতারণা করা নারীর ঠিকানা। ওনার আসলে নাম্বার রাখা হয় না, যেহেতু উনি আমার লং টাইম ক্লায়েন্ট না, উনি আসছে হলফনামা করতে। উনি বলছে নাম্বার চাইছে, বলছে যে ভাই এজাহারের কপিতে আছে, আর আমরাই তো আপনার কাছে আসবো, আপনাদের দেওয়ার দরকার, ফোন করার দরকার নেই। ঠিক আছে, আমি সবার মনে বলছি ঠিক আছে। ঘটনাটা তো আসলে এইটা আসলে একই নামে 2 জন ব্যক্তি, এটা আসলে অভাবনীয়, চিন্তার করা যায় না।
তবে তার করা মিথ্যা মামলা হয়রানির শিকার অনেক নিরীহ মানুষ। বাদ পড়েনি এ মাছ বিক্রেতাও। রাজনীতি বা সংঘাতে না গিয়েও প্রতারক নারীর করা হত্যা মামলার আসামি তিনি। এই মামলার যে বাদীর স্বামী মারা গেছে, উনি এই মামলাই করেনি, এই মামলা ফ্রড, অন্য একটা মহিলাই মামলা করছে। তো এইটা নিয়ে আমরা হয়রানির শিকার, এখন ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। বিষয়টি বুঝতে পেরেছে ফতুল্লা থানা পুলিশ। অফিসার ইনচার্জ জানান, মামলাটি খারিজের আবেদন করবেন তারা। স্যাররাও এটা নিয়ে উদ্বিগ্ন যে দুইটা বাদে কি করে হয়, ঠিক আছে। তো আমরা এটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, এটা দ্রুত আমরা নিষ্পত্তি করে দেব। এটা আসলে আমাদের পর্যন্ত আসে নাই, এটা আদালতের ওখানেই উপস্থাপিত হয়েছে এবং যারা লয়ার যারা এটা উপস্থাপন করছে তারাও নাকি এটা আদালতে দুঃখ প্রকাশ করছে বিষয়টি নিয়ে। বিষয়টি নজরে আসার পর দুই ফারজানাকি আদালতে হাজির হওয়ার আদেশ দেয় আদালত। তবে তারপর থেকেই লাপাত্তা প্রতারক ফারজানা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। 2 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করে শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনের দাবিতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পশ্চিমপাড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিল্প পুলিশ জানায়, নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী হাডি অ্যাসোসিয়েট নামে তৈরি পোশাক কারখানা ভাড়া নিয়ে 2XL নাম দিয়ে পোশাক তৈরি করেন। কারখানায় কাজ করেন 3 শতাধিক শ্রমিক। 2 মাসের বেতনের দাবিতে কয়েকদিন ধরেই শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছে। 42 ঘন্টা পর মিলেছে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ 2 পর্যটকের মরদেহ। বৃহস্পতিবার সকালে উপজেলার চিতমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতারঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাস ও শাওন দত্তের মরদেহ ভেসে ওঠে। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায় তারা। স্থানীয়রা জানায়, চট্টগ্রাম শহর থেকে আসা 9 জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতারঘাটে বোট নিয়ে আসেন। পরে দুপুরে তাদের মধ্যে 3 জন নদীতে গোসলে নামে। এক পর্যায়ে প্রিয়ন্ত দাস ও শাওন দত্ত নদীতে তলিয়ে যায়। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় নুসৈরাত শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হয়েছেন। এদিন আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা আল আউদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে হামলা চালালে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। স্যাটেলাইট চ্যানেল এক্স এর পোস্ট বলছে, নিহত সাংবাদিকদের একজন আয়মান আল জাদি, যিনি নুসৈরাত শরণার্থী শিবিরের কাছে আল আউদা হাসপাতালে তার সন্তান জন্মের জন্য অপেক্ষা করছিলেন। কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের দুর্ঘটনা কবলিত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় 38 জন নিহত হয়েছে, আর 29 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। নাসরিন আক্তারের রিপোর্ট। জরুরি অবতরণ করতে গিয়েও শেষ রক্ষা হয়নি আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রোয়ার 190 উড়োজাহাজটির। তবে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। উদ্ধারকৃত রেকর্ডারটি পরবর্তী তদন্তের জন্য অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন তদন্তকারীরা। বিমান দুর্ঘটনার আগের মুহূর্তের কিছু ভিডিও প্রকাশ করেছে রয়টার্স। তাতে দেখা যায় দুর্ঘটনার আগে বিমানের ভেতরের চিত্র। এ সময় সিটের সাথে থাকা জরুরি অক্সিজেন মাস্ক খুলে যাত্রীদের পড়তে দেখা যায়। বুধবার বাকু এয়ারপোর্টে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করে আজারবাইজান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এ সময় উদ্ধার অভিযান সহ পরবর্তী পদক্ষেপ কি হবে তা তুলে ধরেন আজারবাইজান এয়ারলাইন্সের প্রেস সার্ভিসের প্রধান ফারিদ হুসেইনভ। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি মেডিকেল দলকে বিমানযোগে কাজাখস্তানে পাঠানো হয়েছে। বিমানে থাকা যাত্রীদের পরিবারের সদস্যদের জন্য একটি হটলাইন নাম্বার খোলা হয়েছে। সেই সাথে জনসাধারণকে অবহিত করা হয়েছে। দেশ জাতীয়তা ভুলে বিমানে থাকা আহত যাত্রীসহ তাদের পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় মানসিক সহায়তা দেয়া হবে। প্রেস সম্মেলনে আরও জানানো হয়, কাজাখস্তানের প্রসিকিউটর অফিসের সহায়তায় তদন্ত প্রক্রিয়া চলছে। ফারিদ জানান, এ মুহূর্তে তদন্তের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। একই সঙ্গে অপরাধ আইনের আওতায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উদ্ধার কাজে নিয়োজিত আছেন 482 জন। সেই সঙ্গে 97টি সরঞ্জাম, 2টি বিমান ও কুকুর সহ অনুসন্ধানে 4টি দল নিয়োজিত আছে। অন্যদিকে বুধবার বিমান দুর্ঘটনায় উদ্ধারকৃত রাশিয়ার নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কাজাখস্তানে একটি জরুরি ফ্লাইট পাঠায় রাশিয়া। একটি ভিডিও পোস্ট করে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, চিকিৎসা সরঞ্জাম সহ ডাক্তার ও মনোবিজ্ঞানীদের সমন্বয়ে একটি মেডিকেল দলকে দুর্ঘটনাস্থানে পাঠানো হয়েছে। বুধবার কাজাখস্তানের আকটাউ শহরে 67 জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে লন্ডন ডার্বিতে চেলসির মুখোমুখি হচ্ছে ফুলহ্যাম, যেখানে শীর্ষস্থানের দৌড়ে টিকে থাকা লড়াই করবে ব্লুজরা। অন্যদিকে বক্সিং ডে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে উলভারহ্যাম্পটন। আরও জানাচ্ছেন জুবায়ের নূর। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার এতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও এভারটন। টানা 5 বারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লক্ষ্যে নামা সিটি বর্তমানে ফর্মের দুর্দশায় ভুগছে। শেষ 12 ম্যাচে 9 হার এবং মাত্র 1 জয় নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে পেপ গার্দিওলার দল। তাদের প্রতিপক্ষ এভারটন অবশ্য ভালো ফর্মে রয়েছে। শেষ 3 ম্যাচে অপরাজিত থেকে প্রতিটি ম্যাচেই ক্লিন শিট ধরে রেখেছে এভারটন। বক্সিং ডে ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হচ্ছে ফুলহ্যাম। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চেলসি শীর্ষস্থানীয় লিভারপুল থেকে মাত্র 4 পয়েন্ট দূরে। গত ম্যাচে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পূর্ণ পয়েন্ট আদায়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে চেলসি। দলের কোল পামার দারুণ ফর্মে রয়েছে। ইতিমধ্যেই পামার এই মৌসুমে 17 ম্যাচে গোল করেছেন 11টি এবং অ্যাসিস্ট 6টি। অন্যদিকে টেবিলের 9ম স্থানে থাকা ফুলহ্যাম ফর্মের উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। দলটি শেষ 5 ম্যাচে অপরাজিত থাকলেও 4টি ড্র তাদের পয়েন্ট টেবিলের অবস্থান উন্নত করতে ব্যর্থ হয়েছে। এদিকে এনফিল্ডে লেস্টার সিটির বিপক্ষে মুখোমুখি হবে লিভারপুল। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের লক্ষ্য তাদের জয়ের ধারা অব্যাহত রাখা এবং প্রতিপক্ষ লেস্টার সিটি থাকবে কঠিন চ্যালেঞ্জের মুখে। শেষ 6 ম্যাচে 4 জয় পাওয়া লিভারপুল প্রিমিয়ার লিগের টানা 6 ম্যাচে অপরাজিত। অন্যদিকে লেস্টার সিটি শেষ 6 ম্যাচে 4টিতে হেরে টেবিলের 17তে অবস্থান করছে। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে উলভারহ্যাম্পটন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুম যেন ধ্বংসের পথে। 22 পয়েন্ট নিয়ে টেবিলের 13তে থাকা ম্যানিউ ক্রিসমাসে 1989-90 মৌসুমের পরে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। অন্যদিকে উলভারহ্যাম্পটন টেবিলের নিচের দিকে থাকলেও শেষ ম্যাচে লেস্টার সিটিকে 3-0 গোলে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাসী। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। অস্ট্রেলিয়া ভারতের বক্সিং ডে টেস্টে অনন্য মাইল ফলক ছিলেন অভিজ্ঞ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই টেস্ট ম্যাচ দিয়ে 100তম ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন এই সাবেক জিম্বাবুয়ান অধিনায়ক। এই কীর্তি করে 100 টেস্টে রেফারির দায়িত্ব পালন করা ব্যক্তিদের তালিকায় 4র্থ ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন পাইক্রফট। তার আগে এই কীর্তি গড়েছেন মাদুগালে, জেফক্রো ও ক্রিস ব্রড। পাইক্রফট 1983 থেকে 1992 সাল পর্যন্ত খেলেছেন 3টি টেস্ট ও 20টি ওয়ানডে। 2009 সালে আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে যাত্রা শুরু করেন তিনি। পুরুষদের 238টি ওয়ানডে ও 174টি টি-20 ম্যাচ এবং 21টি নারী টি-20 ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছেন পাইক্রফট। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।